আজকে যারা সরকারি দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি সংসদ সদস্য। আজকে এই যে আমরা এখানে বসে আছি, আমরা তো রাজাকার ছিলাম না, আমরা তো আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আব্দুল কাদের মোল্লা যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল, সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম। 91 সালে জামাত ইসলামিক সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। ইসলামী ব্যাংক কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল, এবং অল্প সময় ইসলাম ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলাম ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলো সুদী ব্যাংক এখনও আছে। অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পার্লামেন্ট শুরুর প্রথম দিন উপস্থিত ছিলাম। এরপরে আমার পায়ে একটা অপারেশন হয়েছে, যেটার জন্য ডাক্তার। মাননীয় উপনেতা, আপনি বসেও বলতে পারেন, যদি অসুস্থ বোধ করেন আপনি বসেও বলতে পারেন। ঠিক আছে, আমি ট্রাই করি, তখন দরকার নেই। সেই জন্য ফুল বেড রেস্ট দেওয়ার কারণে আমি অনেকটা হসপিটালে ছিলাম। বাকি অধিবেশনের দিনগুলোতে হাজির হতে পারিনি, এবং আমার অসুস্থতার কথা শুনে অনেকেই সমবেদনা জ্ঞাপন করেছেন, দেখতে গেছেন এবং দোয়া করেছেন দেশবাসী। এই জন্য আপনার মাধ্যমে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি, এবং গত কয়েকদিনের আলোচনাও খানিকটা ফলো করার চেষ্টা করেছি হসপিটাল বেডে থেকেই। আমার কাছে একটা বিষয় মনে হচ্ছিল আজকের আলোচনা শুনে, যে আজকে যারা সরকারি দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি সংসদ সদস্য। কারণ হচ্ছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করত, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, জীবনদানের কথা তো এখানে সকলেই বলছেন বারবার, এবং এটাই সত্য ছিল যে অনেক জীবন রক্তের বিনিময়ে আজকের এই অবস্থা আমরা আসতে পেরেছি। এবং এই সংগ্রামে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে সমভাবেই সংগ্রামে আমরা একত্রিত ছিলাম। যেমন আজকে মাননীয় সেক্রেটারি জেনারেল আছেন বিএনপি, উনি আজকে আমাদের দলীয় নেতা এবং আমির জামাত ছিলেন। তারা সকলে অনেক সময় গোপনে একই গাড়িতে চড়ে ঘুরে ঘুরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কর্মকৌশল ঠিক করেছিলেন এবং প্রোগ্রাম ঠিক করেছিলেন। কিন্তু আজকে এটা মনে হচ্ছে যে আমরা বোধহয় সবসময় এক পক্ষে ছিলাম, এবং অপর পক্ষে আপনারা ছিলেন, এবং অত্যন্ত উত্তপ্ত একটা সংসদীয় অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। আন্দোলন সংগ্রামের সময় এই যে 18 মার্চ ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিএনপির আমার ব্যক্তিগতভাবে বা সাংস্কৃতিক আলোচনা হয়েছে। আমরা সকলে তখন বলেছি যে আমরা এই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের এই পতনের পর যে রাজনীতি হবে, যে সংস্কৃতি হবে, যে পার্লামেন্ট হবে, যে দেশ শাসন হবে, আমরা সকলে মিলে একটা সুশাসন দেওয়ার জন্যে আমরা কাজ করব। এই পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি ঐক্যমতে ছিলাম। কিন্তু নির্বাচনের পরে, সরকার গঠনের পরে আমরা একটি ভিন্ন চিত্র আবার দেখতে পাচ্ছি, যেটা এই জাতিকে হতাশ করবে, আমাদেরকেও রিয়েলি একটা পর্যায়ে সে হতাশ করবে। কারণ আমরা যেটা দেওয়ার কথা ছিল
যেটা আমরা দিতে পারবো বা দিতে পারতাম, সকলে মিলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা ভালো পরিবেশে এরকম একটা হোস্টাইল এনভায়রনমেন্ট যদি তৈরি হয় দিক, তাহলে সেটা দেওয়া কিন্তু সহজ হবে না। এবং সেরকম একটা ফ্রাজাইল পরিস্থিতিতে দেশের মানুষ যেটা এক্সপেক্ট করে যে কোয়ালিটেটিভ চেঞ্জ ইন পলিটিক্স, কোয়ালিটিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট এবং কোয়ালিটিভ চেঞ্জ ইন আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটি, এটা অর্জন করতে হলে অনেক সদস্য সরকারি বেঞ্চরা বলেছেন ধৈর্য সহকারে আমাদের এগোতে হবে। আমি এটার সাথে একমত। কিন্তু কথাটা হচ্ছে এই, শুধু পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এটা অর্জন করা যাবে না। এই জন্য সত্যিকারভাবেই আমাদের মনের পরিবর্তন এবং আমাদের অ্যাটিটিউডের পরিবর্তন দরকার। মাননীয় স্পিকার, আজকে অনেক ওনারা বলেছেন 2/3 পেয়েছেন ওনারা। ওকে, নির্বাচন নিয়ে যদিও অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমাদের মহান নেতা আমির জামাত এই রেজাল্ট উইথ সাম রিজার্ভেশন ক্রিটিসিজম আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখানে অন্যান্য যে ট্রেডিশনগুলো ছিল আগে কিছু হইলেই মানি না, আসবো না, গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্যেই যে ন্যাশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, এই জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে, সেই দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে পূরণ করতে হলে পারস্পরিক ঝগড়াঝাটিতে সময় ব্যয় করলে এটা হবে না। বরং সেটা না হয়ে পুরো সময়টাই যদি, পুরো কনসেন্ট্রেশনটা যদি আমরা দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্যে, সুস্থ রাজনীতির জন্যে আমরা করি, তাহলে সেটাই আমাদের অর্জনকে একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি কখনোই খুব সুখকর রেজাল্ট দেয়নি অনেক জায়গাতেই, এবং আজকে আলোচনার যে জোর, সেটা 2/3 মেজরিটির যে টেম্পারামেন্টটাই আমার কাছে মনে হয়েছে। আমরা জানি আমাদের এই পাকভারত উপমহাদেশে ইন্দিরা গান্ধীর সময়ে বা বেনজির ভুট্টোর সময়ে, এই বাংলাদেশের শেখ সাহেবের সময়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ম্যাডাম বেগম জিয়ার সময় আমরা 2/3 মেজরিটি অবস্থা আমরা দেখেছি, এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখি যদি সেটা না হয়। আপনারা জানেন 2/3 মেজরিটি ইন্দিরা গান্ধী, she was ousted and killed. শেখ সাহেবের 2/3, he was killed. মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটাও killed। এগুলো আমাদের আতঙ্কিত করে মাননীয় স্পিকার, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা চাই যে এই ধরনের কোনো অঘটন বাংলাদেশের জন্য আর কখনো না হতে পারে। এটা কেন হয়? এটা হয় এই জন্যে 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, যে ইরোগেন্সটা তৈরি হয়, সেই ইরোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে, এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতিতে। আমি অনুরোধ করব সরকারি দলকে, তবে সরকারি দলের অনেক ভাইরা অনেক ভালো কথা বলেছেন, উই ডু অ্যাগ্রি উইথ দেম, যে লেট আস ফরগেট পাস্ট। কারণ অতীতকে যদি আমরা টানি, তাহলে সকলের অতীতের ভিতরে ভালো দিক আছে এবং কালো স্পট আছে। যেমন খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে, এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল, অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। এগুলার টুকটাক তার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে, সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রী জুলাই চার্টারের ব্যাপারে কিছু কথা বলছেন, আমার সময় কম। আসলে জুলাই চার্টার আমরা তৈরি করেছি কয়েক মাস ধরে, 31টা রাজনৈতিক দল একত্রিত হয়ে এই জুলাই চার্টারটা তৈরি করা হয়েছিল, এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা সেখানে রাখা হয়েছে, এবং সেটাকে আমরা সাইন করেছি। কিন্তু পরবর্তীতে যে কতগুলো জিনিস যে দল ক্ষমতা
মেজরিটি পাবে তার অনুসারে করবে, এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল না। দ্যাট ওয়াজ অলসো এই প্রতারণা। এই প্রতারণা কার পক্ষ থেকে হয়েছে এটা ন্যাশনের কাছে আমরা এক্সপোজ করবো ইনশাআল্লাহ। এরপরে সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে গণভোট তো আমরা সকলে মিলে করছি। এটা আসছে অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছিলেন। গণভোটের আপনারা ভূমিকা নিচ্ছেন কীভাবে আমি বলি। প্রথম হচ্ছে আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হোক। আগে গণভোট হয়ে যাবে, পরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে। এবং আপনাদের দাবির পক্ষেই আমাদের নারাজির পরও গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হয়েছে। তো আপনারা এখন বলছেন যে এটা জায়েজ হয়নি। তো জায়েজ তো যদি এখন না হয়, আগেও না জায়েজ ছিল, আগেও অবৈধ ছিল, আগেও অসাংগঠনিক ছিল। তো সেটার পক্ষে আপনাদের সকলের বক্তব্য আছে। আমি পত্রিকায় কাটিং আছে, পেশ করার সময় পাবো না। এবং গণভোট যদি কোনোভাবেই আলাদা হতে না পারে, এই ব্যাপারে আপনাদের অনেক তৎপরতাও ছিল, আমাদের আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছিলাম সেদিনও যে যাতে করে আলাদা হয়। যদি আলাদা সেদিন হতো তাহলে কিন্তু আপনাদের এই চান্স নিয়ে, সুযোগ নিয়ে এই বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ হতো না। মাননীয় স্পিকার, আপনি জানেন যে হিটলারের সময় একটা গণভোট হয়েছিল, হিটলার সেটাকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের এই উপমহাদেশে একটা গণভোট হয়েছিল কাশ্মীর ইস্যুতে, সেই কাশ্মীর ইস্যুর গণভোটও ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু অ্যাকসেপ্ট করে নাই। এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে আজও কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি এবং শত শত হাজার হাজার মানুষ এখনও মৃত্যুবরণ করছে, এখনও তাদেরকে স্বাধীনতার সংগ্রামে লড়াই করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর যেটা মেজরিটি 2/3 ভিত্তিতে যদি আপনারা যেটাই আপনাদের ইচ্ছা হবে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এই দেশ আবার পিছিয়ে যাবে এবং আমরা যে একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ পার্লামেন্ট চাই সেটা অর্জন করা কিন্তু সহজ হবে না এবং ব্যাহত হবে। আমি খুব শর্টলি দু একটা ভুল তথ্য যেটা আজকে অনেকে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে আমরা জামাত ইসলামী পাকিস্তানের বিরোধী ছিল বলে যে তথ্য আসছে, এটা একেবারেই অসত্য তথ্য। কারণ সৈয়দ আবুল মওদুদী প্রথম 2 নেশন থিওরির প্রবক্তা ছিলেন সৈয়দ আবুল মওদুদী, এবং তার খুব স্ট্রং একটা বই লেখা ছিল, সেটাকে তৎকালীন মুসলিম লীগ পলিটিক্যালি হাজার লক্ষ কপি ছাপিয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষের কাছে, মুসলিমের কাছে পেশ করেছিলেন। এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরেই উনি কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করেছেন। উনি যে কথাটা বলেছিলেন সেটা না বোঝার কারণে কেউ বিভ্রান্ত তৈরি করছে। উনি বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে একটি স্বাধীন ভূখণ্ড দরকার। উনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। তবে উনি বলেছিলেন যে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আন্দোলন চলছে, এই নেতৃত্বের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে উনি তার ডাউটের কথা উনি পেশ করেছিলেন। তো দুটা তো টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু যারা এটাকে বাজেভাবে ইউজ করে কন্ডেম করতে চায় তারাই এই সত্যটিকে অন্যভাবে তারা পেশ করতে চাচ্ছে। হি ওয়াজ টোটালি ইন ফেভার অফ পাকিস্তান। এবং একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কীভাবে হইত? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47-এর স্বাধীন বাংলাদেশ। এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম। কারণ ওনারা আসলে পাকিস্তানও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারও যখন সংগ্রাম চলছিল ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেন নাই। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান, এই জন্য ভারত পালাই গেছেন। তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে
এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। মাননীয় আরেকজন সদস্য ভাই বলেছেন যে আমরা ম্যাডাম যখন জেলে ছিল বা অনবরত রাত অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি। এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা বক্তৃতা, শুধু বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি এই রাজপথে। এখন আমি আশা করব যেসব লোকেরা এইসব তথ্য দিচ্ছেন তারা আরেকটু কষ্ট করে বিভিন্ন রেকর্ডে যেটা আছে সেই তথ্যটা ওনারা জেনে নেবেন। প্রত্যেকটা ইস্যুতে যেমন অনেক সময় বিএনপিও আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার অনেক সময় দেন নাই। যেমন আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল, সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটা রিকোয়েস্ট করার জন্য, এবং সেখানে আমার সাথে আজকের বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলও দেখা হয়েছিল। ওনার শোনা আছে কিনা আমি জানি না। আপনি জেলে ছিলেন? না না, ওই দিন রাত্রে আপনার সাথে মোশাররফ ভাই আসছেন কিনা, কারণ আপনারা বিদেশি যে একজন লিডার আসছিল নেগোসিয়েট করতে, সেখান থেকে মিটিং করে ওনার বাসা আসছিলেন, আমি এর আগে ওখানে উপস্থিত ছিলাম। হাউ বাট দ্যাটস নাথিং সো ইম্পর্টেন্ট। আমরা সেদিন আমি গিয়েছিলাম জামাতের পক্ষ থেকে যে আব্দুল কাদের মোল্লার ইস্যুতে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে আমরা আলোচনা করে দেবো, পরার দেওয়া হয়নি। তো সেটা এলিগেশন না, কারণ ম্যাডাম হ্যাজ এ লট অফ সিম্পেথি ফর জামাত ইসলাম, এবং আমাদের জন্য আমাদের পক্ষে উনি অনেক ডাইরেক্ট কথা বলেছেন। উনি নিজামী সাহেবদের ফাঁসির ব্যাপারে কথা বলেছেন। আমরা এই জন্য ওনার প্রতি গ্রেটফুল এবং রেসপেক্টফুল। আমি একটা পার্টিকুলার ইস্যুতে শহীদের কথা বলেছি, কারণ এটা আমরা তখনও চাই, এখনও চাই যে যেহেতু এখন আমরা ভিন্নভাবে নির্বাচন করেছি, আমরা তো নির্বাচন তো একসাথে করেছিলাম, সুতরাং যারা মেজরিটি পাবে তার সরকার আছে, আমরা মাইনরিটি আছি, আমরা বিরোধী দলে আছি, এতে তো কোনো সমস্যা নেই। কারণ দেশের পলিসির ব্যাপারে যদি আমাদের ডিফারেন্স থাকে সেখানে আমরা কন্ট্রাডিক্ট করব, কিন্তু দলে দলে আবার কন্ট্রাডিকশান আসা, এগুলো তো পরিবেশকে আমি মনে করি কনজেনিয়াল রাখবে না, এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত বলে আমি এটা মনে করি। এরপরে খুব সহজে বলছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে কোনো দলের ব্যাংকও আছে। আসলে জামাত ইসলামীর এরকম কোনো ব্যাংক নেই, এক। দুই, ইসলামী ব্যাংকে জামাতের আজকে আমরা যারা এমপি আছি এর ভিতরে কেউ জামাত ইসলামী ব্যাংকের কোনো ডিরেক্টর নাই। তিন, ইসলামী ব্যাংকের আমাদের যারা এখানে আছে তাদের কোনো ঋণ অ্যাডজাস্টমেন্টও করে কন্ডিয়েট হয় নাই, এবং এখানে আমরা সেরকম ঋণ শিডিউল আমরা করিনি। সেগুলো এসব তথ্যগুলো আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী একজন অত্যন্ত বিজ্ঞ সম্মানীয় মানুষ, উনি হয়তো শুনে বলেছেন। আমি আশা করব উনি যদি অর্থমন্ত্রী, উনি এখন রেকর্ডটা নিয়ে আগামী সংসদে যদি বলেন তাহলে আমি খুশি হব। এবং ইসলামী ব্যাংক কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল, এবং অল্প সময় ইসলামী ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলামী ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলো সুদী ব্যাংক এখনও আছে, অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। এতে আমাদের কোনো আপত্তি না যদি আপনি এটা বলেন যে ইসলামী ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এটা আমরা করতে পারি, কারণ ইট গিভস এ ভেরি পজিটিভ রেজাল্ট ইন ব্যাংকিং সেক্টর। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে জামাত গুড ম্যানেজমেন্ট, সততা, এফিসিয়েন্সি, রাষ্ট্র পরিচালনায় হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় হোক, এটাতে বিশ্বাস করে। আর তিনটার জন্য যদি একসাথ হয়, এফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই তিনটি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে, এবং এটা সকলের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা ওইদিকে অগ্রসর হই। রাজাকার আলবরেদের কথা বলছেন,
দিজ আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি, আজকে এই যে আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে সে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে নাই, শেখ সাহেবের আওয়ামী লীগ যেটা ছিল, যারা সোল দাবি করে, তারা মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী করেছে না? তো মাওলানা নুরুল ইসলামের জীবনীতে আমরা জানি শেখ সাহেবেই এটাকে রিকনসাইল করে দিয়েছিলেন, যাদের শাস্তি দেওয়ার দিয়েছিলেন, যাদেরকে মুক্ত করার করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটাকে আরও বেশি কনসিল করেছেন, কারণ ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে শাহজিউর রহমান সাহেব ছিল। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ। আপনি 2 মিনিটে কনক্লুড করে দেন, কারণ আজকে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন, জি, আজান আছে। জি, 2 মিনিটে শেষ করেন দয়া মাননীয় করে। স্পিকার, 2 মিনিটে শেষ করছি। তো সুতরাং কথা তো অনেক বলতে হচ্ছে ওনাদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য। হাওয়ার তবে আমি শেষ করব, কথা আরও বলা যাবে যদি প্রয়োজন হয়। আপনি দুটা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 91 সালে জামাত ইসলামিক সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। অধ্যাপক গোলাম আজম সাহেব, ম্যাডাম, দুইজনের সাথে প্রফেসর গাউসের বাসভবনের মিটিংয়ে সেদিন করছিলাম, এবং সেখান থেকেই লিখিতভাবে বঙ্গভবনে গিয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দেওয়ার কথা ছিল। কিছুদিনের ভিতরে সমস্যা দেখা গেল ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। বিএল কলেজে আমাদের 2 জন ছেলেকে হত্যা করা হলো এবং উত্তেজনা তৈরি হলো। আমি মোশাররফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার মনে নাও থাকতে পারে। ওনাকে আমি বলেছি, স্যার, সারা বাংলাদেশ তো আপনাদের দখলে, আপনারা ক্ষমতা, 2-1টা ক্যাম্পাস যদি বৈধভাবে অন্যরা থাকে, সেখানে জোর করে পিটাপিটি করে ওটাকে দখল করার কি এতই জরুরি আপনাদের জন্য? কিন্তু দেখা গেলো যে সেটা অ্যাড্রেস করা হয় নাই। এ করতে করতে পরে 2 দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটলো। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে জানি। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে, এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে, সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। 2-1টা ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে ব্যাপারে আমরা অ্যাটেনশন দেবো, আপনারাও মেহরবানি করে অ্যাটেনশন দেন। সাধারণ একাডেমিক এনভায়রনমেন্ট থাকা উচিত, এবং যারাই ডিস্টার্ব করবে। ধন্যবাদ মাননীয় উপনেতা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।